নমস্কার। মার্কেট নিয়ে তো আলোচনা করবই, তার সাথে সাথে আজকের এই ভিডিও থেকে নতুন একটা সিরিজ আপনাদের সাথে চালু করতে চলেছি, যেটা হচ্ছে নিউ সিরিজ ইন স্টকস। মানে যেখানে আমি প্রত্যেক দিন বা দুদিন অন্তর অন্তর ভিডিওতে আমি একটা বা দুটো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, যে ফান্ডামেন্টালি কেমন তাদের আর্নিং হচ্ছে, কোম্পানি কেমন পারফর্ম করছে, তেমন কেনা বেচা বা হোল্ড করা তার কোনো রকম রেকমেন্ডেশন থাকবে না। সেটা রেকমেন্ডেশন হিসাবে বা অ্যাডভাইস হিসাবে আপনারা সেটা কনসিডারও করবেন না। আমি আপনাদের বিভিন্ন, কেননা অনেকেরই তো প্রশ্ন আসে যে স্যার এই স্টকটা নিয়ে কথা বলুন, সঞ্জয় এই স্টকটা নিয়ে একটু বলুন। তাই জন্যই আমি এই সিরিজটা চালু করেছি, যেখানে আমি সেই স্টকগুলোকে কভার করব প্রত্যেক দিন বেসিসে বা প্রত্যেক এক দুই অন্তর অন্তর বেসিসে একটা বা দুটো স্টক নিয়ে আলোচনা করব, ফান্ডামেন্টাল আলোচনা হবে। আজকের এই সিরিজের প্রথম দিনে আমি কিন্তু দুটো স্টক চুজ করেছি, বা বলতে পারেন তিনটে স্টক চুজ করেছি, তা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সুতরাং এই সিরিজটা নিয়ে আপনারা এক্সাইটেড কিনা নিচে একটু জানাবেন, এবং আপনাদের কোনো স্টকের যদি মনে হয় যে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস একটু করলে ভালো হয়, সেই স্টকের নাম অবশ্যই নিচে জানাবেন। এবার আসি, একটু মার্কেটে চলে আসি। মার্কেটের কথায় জানেন, গত কালের ভিডিওতে আমি বলেছিলাম, বা দুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে সোমবার বাজার রকেট নাকি ডিপ কারেকশন, এবং সেখানে বলেছিলাম যে বাজার, মানে নিউজ ফ্লো যদি দেখেন তাহলে বাজারের জন্য পজিটিভ নিউজই আছে। মানে খুঁজলেও আপনি খারাপ নিউজ পাবেন না। সে 15ই আগস্টে আমাদের প্রধানমন্ত্রীর যে বক্তব্য বা ভাষণ রেখেছেন সেটাই নিয়ে হোক, বা রাশিয়া এবং ইউএস এর মধ্যে যে কথাবার্তা হয়েছে সেটাই ধরুন না কেন, দুটোই কিন্তু পজিটিভ দিকে আমাদের ভারতের জন্য, ভারতের বাজারের জন্য আছে, এই কথাটা কিন্তু বলা ছিল। ঠিক আছে, আজকেও যদি দেখেন তাহলে মোটামুটি সেই রকেটই মোটামুটি হয়েছে বলতে পারেন। মোটামুটি কেন বলছি, দেখুন এখন তো আর বুল মার্কেট চলছে না। 200-300 পয়েন্টের বারণ তো আমরা তো অনেক, কি বলবো, অনেক মাসই তেমন দেখিনি। সেখানে আজকে একটা সময় 300 পয়েন্টের উপরেও ছিল। তো সেই অর্থে ওই বলে না, মন্দের ভালো, তো সেই অর্থে একে রকেটই বলা যায়। যাই হোক, এবার অনেকে দেখুন এই ব্যাপারটা দুভাবে দেখতে পারেন। কেউ কেউ ভাববেন যে হ্যাঁ, উপরে তো টিকলো না, 25,000-এর উপরে একটু গেল, 25,025, 25,015, কিন্তু তার থেকে তো ঘুরে আবার চলে এলো, 900-র নিচে বন্ধ দিল, বা 24,900 বলতে পারেন, ওখানে বন্ধ দিল। সুতরাং ভালো তো ক্লোজিং হয়নি। আবার একদল বলতে পারেন যে না, যতই হোক অ্যাটলিস্ট এই যে রেঞ্জ, যেটা আপনাদের সামনে বহুবার টেনে দিয়েছি, এই রেঞ্জের মধ্যেই তো আবার এলো, রেঞ্জের লোয়ার জায়গায় ঘুরঘুর করছিল, সেখান থেকে অ্যাটলিস্ট রেঞ্জের উপরের দিকে বা মাঝামাঝি এলো, এটাই বা খারাপ কি? ঠিক আছে, এইরকম দু দলই এই কথা বলতে পারেন। এবং আজকের যদি চার্ট দেখেন, দু দলই ঠিক, মানে কোনো দলকে যে খারাপ বা ভালো বলা যাবে না। তবে বুলসদের পালরা একটু ভালো ভালো, মানে আছে, যেহেতু নিউজ ফ্লোটা পজিটিভ আছে। তবে দেখুন, যখন বাজার উপর থেকে কারেকশন করছে, তার মধ্যে প্রথম যে একটা বাউন্স আসে, সেই বাউন্সে সেলিংই আসবে, এটা জানা কথা। প্রথম বাউন্স সবসময় সেলিংই হয়। যেমন বুল মার্কেটে প্রথম যদি ডিপ দেয়, সেটাকে বাইংই লোকে করে, তেমনই তো এক্ষেত্রেও তাই হয়েছে মোটামুটি। ঠিক আছে, এবার দেখা যাক, কেন এখানে দুটো ফান্ডামেন্টালি খবর বা ব্যাপার আছে, সেটা একটু বোঝার চেষ্টা করুন। এক, আপনারা নিশ্চয়ই জানেন, এটা দিয়ে আপনাকে পাকাবো না, যেটা অন্য কথা, যেটা আপনারা কেউ হয়তো ভাবছেন না, সেটা নিয়ে বলবো। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে জিএসটি। আপনারা সবাই জানেন যে জিএসটি রিফর্ম হবে বলে প্রধানমন্ত্রী বলেছেন, এবং বলেছেন যে দিওয়ালির আগে গিফট পাবেন। 28% যেগুলো ছিল সেগুলোকে হয়তো 18% করা হবে, বা যেগুলো 12%, 18% ছিল সেগুলোকে হয়তো 5%-এ নিয়ে যাবেন, এরকম বলা হয়েছে। এখনো কি হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এগুলো বলা হয়েছে। এর জন্য দেখুন, অটোমোবাইল সেক্টর বলুন, বিভিন্ন অ্যাক্রস দ্য সেক্টর আজকে বেড়েছে এইসব ব্যাপারে। এটা একটা যেমন ভালো দিক, এবং তাই জন্য বেড়েছে। আবার আবার আপনি শর্ট টার্ম ট্রেডারদের কথা মাথায় রেখে ভাবুন, কেন আজকে 25,000-এর উপরে গিয়েও টিকলাম না। তার ওয়ান অফ দ্য কারণ এটাও হতে পারে, আপনি ট্রেডার হিসাবে ভেবে দেখুন। আর ট্রেডার মানে আমি বলছি, এফআইআইরাও ট্রেডার, কিছু কিছু ডিআইআইরাও ট্রেড করে। জেন স্ট্রিট হওয়ার পর তো বুঝে গেছেন যে এফআইআইরা ওই শুধু লং টার্ম ইনভেস্টর হিসাবে আসে তা নয়, মানে পার ইন্ট্রাডে ট্রেডারও আছে, পার সুইং ট্রেডারও আছে।
ঠিক আছে। এবং ওরা সুইং ট্রেডার কিন্তু উপরের দিকে নিচের দিকে দুটোই করতে পারে, কারণ ফিউচারে নিচের দিকেও শর্ট করেও করতে পারে। সুতরাং শর্ট টার্ম ট্রেডার আছে যাদের নজরিয়া হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ বড় জোর 1 মাস এরকমও আছে ট্রেডার, বড় বড় ট্রেডার। সুতরাং এবার আপনি ভেবে দেখুন, যেই জানলেন জিএসটি রিফর্ম হবে, এটা খুব ভালো হলো, বেশ বাড়লো এইগুলো, কিন্তু শর্ট টার্ম যারা ট্রেড করে তারা কি ভাববে? শর্ট টার্মে কি কোম্পানিগুলোর জন্য ভালো? শর্ট টার্মে কোম্পানির জন্য কিন্তু ভালো নয়। কেন ভালো নয়? আপনি যদি ধরুন 1 সপ্তাহ আগে ঠিক করেছিলেন আমি এই সেপ্টেম্বরের 1 তারিখে গাড়ি কিনবো, ধরুন কেউ ভেবেছিল, সে এখন প্রধানমন্ত্রীর ভাষণের পর এখন কি করবে? না না না, এখন আর গাড়ি কিনবো না যদি জিএসটিটা কমিয়ে যায়। বা আপনি মনে করুন, ধরুন মানে একটা মেডিকেল পলিসি নেবেন ভেবেছিলেন, কিন্তু এখন নিশ্চয়ই দাঁড়িয়ে যাবেন, এখন করবেন না। দিওয়ালির আগে কি ঘোষণা হয় একটু দেখে নিয়ে, যদিও দিওয়ালি খুব কাছেই আছে, কিন্তু তাও আজকে যদি কিছু ভাবেন যে এই সপ্তাহেই করবেন, সেটা তো অ্যাটলিস্ট দাঁড়িয়ে যাবেন, রাইট? তাহলে দিওয়ালির সময় গিয়ে একটু পরে করবেন, তার মানে কি সেলটা একটু ডিলেড হচ্ছে। এটাও একটা দিক দেখার, যে সেলটা ডিলে হচ্ছে, কোম্পানিগুলোর এখন হয়তো রেভিনিউটা একটু কম আসছে, আবার হয়তো জিএসটি রিফর্ম এলে ওইগুলো আবার পুষিয়ে যাবে। কিন্তু যারা শর্ট টার্ম ট্রেড করে তাদের জন্য তো ওটাই দরকার। তারা ভাবে এই না, এমন কিছু, আমার তো নজরিয়া 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ হয়তো তো কোম্পানিগুলো খুব একটা ভালো হবে না যে চলবে। তবে এটাও ঠিক যে শেয়ার মার্কেট ভবিষ্যৎকে ডিসকাউন্ট করে চলে, মানে 1 সপ্তাহে কি হবে সেটা তো না, 1-2 মাস পরে কি হবে সেটা ভেবে আজকের দামটা ঠিক হয়, সেটা তো আছে। তার জন্যই তো আজকে 245 পয়েন্ট বা 300 পয়েন্ট বেড়েছিল। তাই জন্য আমি আপনাদের সাথেই আছি, বাড়ার দিকেই আছি, কিন্তু একটা অপোজিট ফ্লো আছে, একটা অপোজিট খবরও কথাও আছে, যে এখন আপাতত হয়তো কোম্পানিগুলোর সেলটা একটু থমকাবে, কারণ অনেকে হয়তো দাঁড়িয়ে যাবেন, অনেক গ্রাহকরা হয়তো দাঁড়িয়ে যাবে, তারা একটু দেখবে যে জিএসটিতে কি রিফর্ম হয়, ট্যাক্স একটু বার্ডেন যদি কমে, প্রাইসগুলো যদি একটু কম দামে পাওয়া যায়, তারপর আমরা বাই করব। সেটা হয়তো নেক্সট কোয়ার্টার হয়ে যেতে পারে। সুতরাং এই কোয়ার্টারের সেলস হয়তো এফেক্ট পড়বে, সুতরাং এই কোয়ার্টারের যে রেজাল্টগুলো আসবে সেই রেজাল্টগুলো হয়তো মিউটেড আসতে পারে, বুঝতে পারছেন? তো এই ব্যাপারটা হতে পারে। তো এই জন্যই কিন্তু একটু ব্যাপারটা আছে। যদিও আমার মনে হয় জিএসটি রিফর্মটা আমার পার্সোনালি ভালো লেগেছে, যদি হয় এখনো কি হয় তো আসেনি, যদি হয় ভালো, এটা একটা ভালো দিক বলা যেতে পারে। এইবার আসি আজকের মার্কেটটা একটু বলে নিয়ে তারপর আমি অ্যানালিসিসে চলে যাব, যেটা সিরিজ নতুন শুরু হয়েছে। ফান্ডামেন্টালি স্টকগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, আজকে 3টে স্টক নিয়ে আলোচনা করব। তো এইখানে দেখুন, আজকে যদি দেখেন উপরে 25,000-এ গেছে, নিচে এসে বন্ধ হয়েছে। আবারও বলছি, 25,000 এই যে লাইনটা আগে ছিল, আপনাদের একদম টেকনিক্যালি বলছি, এই যে আগের যে রেজিস্ট্যান্স জোন ছিল 25,050, 25,060 এই জোনটা, আজকেও যদি দেখেন ওই 25,025 ওখান থেকেই ঘুরেছে। তো 25,050, 25,060টা উপরে ক্রস করে যদি টেকে তাহলে আরেকটু ভালো, মানে এই যে জোয়ার আসছে সেটা ভালো, তখন কিন্তু এই 25,600-কে একটা চ্যালেঞ্জ জানাবার ব্যাপার চলে আসবে, যেটা রিসেন্ট হাই করেছিল। ঠিক আছে, তার জন্য 25,050, 25,060 ক্রস করে তাকে টিকতে হবে। নিচের দিকে এখন এই যে লাইনটা আমি নিচে আপনাদের সামনে গত 3-4 দিন আগে টেনেছিলাম 24,350 মতো মোটামুটি, সেটা কিন্তু এখন একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। যদিও আমি বলছি আরও একটু 1-2 দিন দেখে নিয়ে একটু সুইং ট্রেডিং এর ব্যাপারগুলো একটু দেখা উচিত। এখনো নয়, কারণ মিড ক্যাপ স্মল ক্যাপটা একটু দেখে নেব। মিড ক্যাপ স্মল ক্যাপটা এই ক্যান্ডেলের উপরে আজকে গেছে, এইখানে যদি আর 1-2 দিন একটু স্টে করে এই ক্যান্ডেলটার উপরে, এই ক্যান্ডেলটা মানে আবার আমি এঁকে দিই, এই ক্যান্ডেলটার উপরে, হ্যাঁ এই যে রেড ক্যান্ডেল দেখছেন এর উপরে আজকে স্টে করেছে, ভেরি গুড। এটার উপর যদি 1-2 দিন একটু স্টে করে তাহলে ইট ইজ ওকে, তাহলে সুইং ট্রেডিং এর আবার চান্সের দিকে নজর রাখা যায়। নিফটি মিড ক্যাপও তেমন, এই যে রেড ক্যান্ডেল তার উপরে স্টে আজকে গেছে, যদিও ক্যান্ডেলটা দেখুন, ক্যান্ডেলটা উপর থেকে কিন্তু সেলিং এসেছে বলে, তাই জন্যই বলেছি যে 1-2 দিন একটু ওয়েট করে, এটাই যদি একটা মারুবুজু টাইপের, বা নাম মনে রাখতে হবে না, একটা যদি পুরো গ্রিন কালারের যার একদম ক্লোজিংটা হাইতে হয়েছে এরকম ধরনের যদি ক্যান্ডেল দেখা দিত, তাহলে হয়তো আমার মতবাদটা একটু চেঞ্জ হতো। সেক্ষেত্রে এই লোটাকে স্টপ লস রেখে একটা সুইং ট্রেডিং এর ব্যাপারগুলো দেখা যায়, কিন্তু এই ক্যান্ডেলটা যে তৈরি হয়েছে তার জন্যই আমি বলছি আরো 1-2 দিন একটু দেখা আমাদের দরকার, যে এর উপরে এই যে বিগ রেড ক্যান্ডেল হয়েছে এর উপর টিকছে কিনা বা টেকে কিনা সেটা। ঠিক আছে,
যাই হোক, এইটা বলা থাকলো মোটামুটি। ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। এবার আসুন স্টক নিয়ে আলোচনা করি। তার আগে আমি বলবো ইন্ট্রাডে স্টক ট্রেডিংয়ের উপর আমার কোর্স অলরেডি চালু হয়ে গেছে, মানে এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। যারা এনরোল করতে চান, যেখানে আমি হাতে কলমে আপনাদেরকে স্টক ট্রেডিং এবং এফএনও, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংও জিনিসগুলো শেখাবো, জানাবো, বোঝাবো। ফান্ডামেন্টাল যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো থেকে শুরু করব ট্রেডিংয়ের, এবং আস্তে আস্তে অ্যাডভান্সড লেভেলেও নিয়ে যাব। 3.5 মাস ধরে কোর্সটা হবে। গুগল প্লে স্টোর থেকে কিন্তু সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। 6,000 টাকা প্রাইস আছে কোর্সের, সেটা মনে রাখবেন। এখানে 3,102 টাকা দেখবেন না, 3,102 টাকা আপনাদের আসবে এই লিঙ্কটা দিয়ে ক্লিক করলে, যেটা কমন ইন্ট্রাডে টপিক বলে। তারপর সেখানে যদি বাই নাও বলে বাটন আসবে, বাই নাওটা ক্লিক করলেই আপনাদের সামনে পপ আপ ওপেন হবে, এবং সেখানে স্টক ইন্ট্রাডে অ্যান্ড ফিউচার অ্যান্ড অপশন ইন্ট্রাডে দুটো অপশানই চলে আসবে। দুটোকে ক্লিক করে নেবেন, তাহলেই আপনার এই যে 6,185 টাকা দাম হলো। তারপর প্রসিড টু পেমেন্ট করে দামটা, মানে কোর্সটা পারচেস করে নিতে পারেন। 14ই সেপ্টেম্বর থেকে কোর্স শুরু হবে, কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আমি রেখেছি। কারণ জানেন যে আমি যে সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে কোর্সটা দেবো, তার মধ্যে লাইভ স্ট্রিমিংয়ের সব জায়গায় যে রেস্ট্রিকশন থাকে, লাইভ মিটিংয়ের রেস্ট্রিকশন থাকে, তাই জন্য সিট সংখ্যা কিন্তু লিমিটেড, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। তো আপনারা এনরোল করে নেবেন নিজের সময় মতন করে, তাড়াতাড়ি। ঠিক আছে, আমি বলবো দুটোকেই সিলেক্ট করে রাখবেন। স্টকটাকে তো সিলেক্ট করতেই হবে। এফএনওটা অপশনাল, যদি এফএনও নিতে চান আমি বলবো 1,000 টাকা কেন অ্যাড করবেন না? 1,000 টাকা দিলেই যদি ফিউচার অ্যান্ড অপশনটাও পাওয়া যায় তো নিয়ে নেবেন। এফএনও করলেন বা করলেন না শেখা থাকলো, ঠিক আছে। তো এই দুটো যাতে টিক করে তারপর করবেন, স্কিপ অ্যান্ড কন্টিনিউ করবেন না। দুটোকে ক্লিক করলে 6,185 টাকা দেখাবে। সেটা এর লিঙ্ক কোথায় দেবো? এর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, বা আপনি গুগল প্লে স্টোরে সঞ্জয় টক্স এই অ্যাপটা সার্চ করলেও হবে। তবে ভালো হয় লিঙ্ক থেকে যাওয়া, লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে আমি দিয়ে দিয়েছি। এবার আসবো স্টকে। প্রথম যে স্টকটা আপনাদের সাথে আলোচনা করব সেই স্টকটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারিট, লারসন অ্যান্ড টিউব্রো। চলুন লারসন অ্যান্ড টিউব্রো দেখি। স্টক পিই 32, ঠিক আছে, লার্জ ক্যাপ, ভালো। যদি দেখেন 52 উইক হাই লো 3,900 হাই হয়েছে, লো করেছে 2,900, এখন 3,600 চলছে, মানে এক বছরের বা 52 উইক যদি দেখেন মোটামুটি মাঝামাঝি দামে চলছে। ফান্ডামেন্টাল নিয়ে আর কিছু স্পেশালি তো বলার কিছু নেই। আসি ডাইরেক্ট একটু চার্ট, মানে এই চার্টে, তারপর আমি প্রফিট পিএনএল এ আসবো। স্টকটা প্রায় অনেক মাস ধরেই বলতে পারেন সাইডওয়েজ আছে। যদি আপনি 5 ইয়ারের দেখেন, এই যে বুলরানটা 2023, 24, 22-এ ছিল, সেখানে কিন্তু একটা বুলরানের ও সম্মুখীন হয়েছিল, এবং তারপর থেকে কিন্তু এই 24-25-এ মোটামুটি ও কনসোলিডেট করছে, যেটা স্বাভাবিক। একটা বড়, একটা লার্জ ক্যাপ জাতীয় স্টক যদি এইখান থেকে একটা বুলরান এরকম দেয়, তারপর সে 1-2 বছর 3 বছর দাঁড়ালেও দাঁড়াতে পারে 1-2 বছর, এতে কোনো অবাক হওয়ার কিছু নেই। তাহলে দেখি যে মানে ফান্ডামেন্টালটা কি হচ্ছে। আমি যদি প্রফিট অ্যান্ড লস ইয়ার অন ইয়ার আসি, তাহলে দেখব সেলস যদি দেখেন 1,56, আমি ওই 1,56,000 ওই পুরোটা বলছি না, 1,56, 1,83, 2,21, 2,55, 2024-এ 2,21, 2025-এর ফিনান্সিয়াল ইয়ার শেষে 255, মানে সেলস কিন্তু বাড়ছে। কিন্তু যদি পার্সেন্টেজ অফ গ্রোথ দেখেন, 2024 থেকে 2025-এর রেভিনিউ ওই 10-12% গ্রোথ হয়েছে। তো এমন কিছু আহামরিও নয়, তবে একটা লার্জ ক্যাপ যখন 10-12% গ্রো করছে, সেটা একটা মোটামুটি ঠিকঠাক। লার্জ ক্যাপের থেকে তো আপনি বিশাল কিছু এক্সপেক্ট করেন না, ওরা একটা স্টেবিলিটি প্রদান করে, সুতরাং সেই অনুযায়ী ঠিক আছে। টিটিএম বেসিসে দেখেন 2,64, সুতরাং আগের থেকে বাড়ছে। যেটা একটু কনসার্নিং এবং যার জন্য দামটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, যেটা দেখুন অপারেটিং মার্জিন কিন্তু 15%, যেখানে 17% মতো মোটামুটি 2019, 20, 21-এ ছিল, 22 থেকে 16 ছিল, তাও ঠিক আছে, কিন্তু তারপরে 15, আস্তে আস্তে ডিক্লাইনিং, এখন 13-তে চলছে, যেটা মনে হচ্ছে মানে মার্জিন কমছে, মানে কি একটু কম বিডে হয়তো প্রায় নেওয়ার চেষ্টা করছে প্রজেক্টগুলো, সেই জিনিসগুলো হচ্ছে। মার্জিন কমছে মানে সেটা একটা কনসার্নিং দিক, তাই জন্যই কিন্তু দাঁড়িয়ে আছে স্টকটা। এমনিতে ফান্ডামেন্টালি ভালো, সেটা তো জানেনই। প্রফিট যদি দেখি, নেট প্রফিট, সেটা 12, 15, 17,
এখন 18, 15 থেকে 17, বেশ 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 মোটামুটি ভালো। ওই মোটামুটি ধরুন ওই 10%, 12%-এর মতো গ্রোথ যদি দেখেন সেগুলো চলছে। ডিভিডেন্ড, হেলথি ডিভিডেন্ড পে আউট রেশিও আছে বা পে আউট করছে, ঠিক আছে। যদি আপনি দেখেন কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 ইয়ার্সে 23%, লাস্ট 5 ইয়ার্সের যদি সিএজিআর দেখেন 10% প্রফিট গ্রোথ মোটামুটি হচ্ছে, যেটা আমি বললাম, যেটা খুব একটা খারাপ নয়। তবে ওই বুলরানটা যেহেতু হয়ে গেছে তাই সেহেতু কনসলিডেট করছে। এরা কিন্তু যদি বিজনেসের দিকে আসি, কনস্ট্রাকশন বিজনেস, ইনফ্রাস্ট্রাকচার বিজনেস, এগুলো তো আপনারা জানেনই, এইটা আমি বলবো, আলাদা করে বলার কিছু নেই। তবে যেটা অনেকেই জানেন না, এলএনটি কিন্তু ডিফেন্স সেক্টরেও আছে, কিছু কিছু ডিফেন্স সেক্টরের কাজও এরা করে। সুতরাং একটু মাল্টি ডাইভার্সিফাইড ব্যাপারও আছে, ঠিক আছে। শুধুমাত্র ওই ব্রিজ তৈরির সময় বা মেট্রো রেলের কাজই যে এলএনটি করে তা কিন্তু নয়। সুতরাং ওই দিকেও একটু নজর রাখবেন। একটু নিউ এজ বিজনেসেও এরা আসছে, সুতরাং এলএনটি সেই অনুযায়ী আমি অ্যানালিসিসটা করলাম। কোনো কেনা বেচা বা হোল্ডের কোনো রেকমেন্ডেশন নয়, জাস্ট আমার মতামত জানালাম। কি করবেন সেটা আপনাদের ডিসিশন। আবারও বলছি, আর স্টক যখন কেউ পোর্টফোলিও তৈরি করে, চেষ্টা করবেন 3 to 5%-এর মতোই যাতে অ্যালোকেশন থাকে একটা স্টকে। এই নয় যে একটা স্টক 20% নিয়ে নিলাম টোটাল পোর্টফোলিওর, তাহলে সেটা সুইং ট্রেডিং হয়ে গেল, তাহলে সেটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস অনুযায়ী ইনভেস্টমেন্ট নয়, ঠিক আছে। তো চলুন এইবার আরেকটা আসি, যে আপনাদের দের প্রশ্ন আসে ভিবিএল বা ভারুণ বেভারেজ, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই সিরিজের আরও যখন ভিডিওগুলো আনবো, আরও স্টকের অ্যানালিসিস করব, তার ভিডিওটা যাতে আপনার কাছে ইউটিউব পৌঁছে দেয়। এখন থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বা 1-2 দিন বাদে বাদে আমি কিন্তু 2-3টে স্টক নিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। আর কেউ প্লিজ নিচে কমেন্ট করবেন না যে ভিডিওটা ছোট করুন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্লাস আজকের দিনের অ্যানালিসিস, এগুলো করতে একটু সময় লাগে। আপনার যদি সময় না হয় তাহলে এই পার্টটা বাদ দেবেন, শুধু দিনের অ্যানালিসিসটা দেখে চলে যাবেন, ঠিক আছে। শুধু যাদের সময় আছে তারা দেখবেন। ভারুণ বেভারেজ, অনেকের প্রশ্ন যে কেন এই হয়েছে, মাঝখানে আরেকটু কমেছিল কিন্তু এখন একটু 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 বেড়েছে, 450 460-এও চলে এসেছিল, বেড়েছে। দেখুন, মেন হচ্ছে এদের কম্পিটিশন। কোম্পানি হিসাবে যে ফালতু তা নয়, ঠিক আছে, কিন্তু কম্পিটিশনও বাড়ছে। জানেন এখন ক্যাম্পা কোলা বা দেশীয় কিছু বেভারেজ ব্যাপারটা আসছে, আর এখন তো ভোকাল ফর লোকাল এই নাড়াটাও বেশি চলছে একটু। তো সেক্ষেত্রে দিকে পেপসি বলুন, কোকা কোলা বলুন, যেগুলো একটু মাল্টিন্যাশনাল কোম্পানি, সেগুলোতে একটু এফেক্ট হওয়ার চান্স আছে। আমি বলবো এরা যত বড় ঠিকই হয়ে যায়, আর ইন্ডিয়াতে যত বড় কনজাম্পশন, অতটা প্রবলেম হয় না, কিন্তু আগের থেকেও হলে কম্প্যারেটিভলি একটু এই হচ্ছে। প্লাস এটা কিন্তু এই যে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার পর যে হয়েছে তা নয়, আগে থেকেই কিন্তু একটু ক্যাম্পা কোলা বা বিভিন্ন, আপনি যদি একটু সাবার্ব এরিয়ায় যান, টিয়ার 2 টিয়ার 3 সিটিসগুলোতে যান, বিভিন্ন ভারতের অন্যান্য জায়গায়, পশ্চিমবঙ্গের বাইরের কথা বলছি স্পেশালি, সেখানে কিন্তু লোকাল অনেক জাতীয় কিন্তু পানীয় পাওয়া যায়, ঠিক আছে। কোল্ড ড্রিঙ্কস, আমি কথা বলছি, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, যেগুলো কিন্তু আপনি ব্র্যান্ডের নামই শোনেননি, আমি নিজে একটা এক্সপিরিয়েন্স করেছি। সুতরাং সেই দিক দিয়েও একটা ব্যাপারগুলো আসছে, একটু কি বলে এফেক্ট আসছে। তো তার জন্যই দামগুলো স্ট্যাগনেন্ট হয়ে আছে। আর দেখুন কেন স্টক পিইও হাই, এতদিন ধরে কিছু করছে না, তাতেই স্টক পিই 60। তাহলে যখন 668 বা হাই হয়েছে 668, 52 উইক হাই, সেখানে যখন ছিল তাহলে কত পিই ছিল ভাবতে পারেন। তো এই ব্যাপারগুলোও হচ্ছে, এই জন্যই কিন্তু আপনাদের যদি পিই রেশিওর কার্ভটা দেখেন, পিই রেশিওর কার্ভও একসময় 100 পিইতে চলে গেছিল জুলাই 2024। হয়তো অনেকে আপনারা পিই না দেখেই কিনে নিয়েছেন তখন। হ্যাঁ, তো এই পিইগুলো তো সাস্টেনেবল নয়, নিজেরাও বুঝতে পারেন। তো সেগুলো একটু ফান্ডামেন্টাল, তাই অ্যানালিসিস করছি যে স্টকটা কেন দাঁড়িয়ে আছে। কেন মানে সবসময় যে কোম্পানি দারুণ তার জন্য সবসময় স্টকের দামও বাড়বে তা নয়, ফান্ডামেন্টালের সাথে দামের একটা সামঞ্জস্য থাকা দরকার। সেটা যখন না হয়, তাহলে ওই আর্নিং ক্যাচ আপের জন্য স্টকটা হয়তো দাঁড়িয়েই থাকতে পারে বহু বছর। সেটাই হচ্ছে বরুণ বেভারেজে। যদি আপনি এইখানে আসেন, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসেন, তাহলে আমি দেখব রেভিনিউ সেলসে 8 2021-এ, 2022-এ 13, সুন্দর জাম্প, 8 থেকে 13 দারুণ জাম্প, তারপর 16 দারুণ জাম্প, তারপর 20, তারপর এখন যখন দেখুন 21 চলছে, তার মানে এই সময়গুলো একটু ফ্ল্যাট। 2024-এর পর থেকে একটু ফ্ল্যাট চলছে, নাহলে 2022, 23, 24-এ যে গ্রোথটা চলছিল 13 থেকে 20 হয়ে গেছিল ডিসেম্বরে। তার মানে পার্সেন্টেজ টার্মসে দেখুন
13 থেকে 20 মানে 13 থেকে 7 বেড়েছে, 7 বাড়া মানে প্রায়, হ্যাঁ দারুণ, অনেক বেড়েছে, 50-60% মতো জাম্প হয়েছে রেভিনিউতে, হ্যাঁ 2 বছরের মধ্যে। কিন্তু তারপরের বছর তো দাঁড়িয়ে গেছে ফ্ল্যাট 20 আর 21 এখানে ধরুন। তো সেই জন্যই হয়েছে, যেহেতু রেভিনিউটা একটু দাঁড়াচ্ছে তাই জন্য। অপারেটিং প্রফিট মার্জিন ইজ ভেরি হেলদি, 20-21 মতো আছে, তাই জন্যই তো বরুণ বেভারেজ তো খারাপ কোম্পানি নয়, কিন্তু ওই এটা আপনাকে বুঝতে হবে যে কোম্পানিটা আগে অনেকটা হয়ে গেছে, তাই জন্য এখন এই চলছে। ওকে, তো এবার আসি নেট প্রফিটে। নেট প্রফিটে যদি দেখেন ওই 2100 2600 বেড়েছে, তারপর এখন 2800 আপাতত, হ্যাঁ এইগুলো তো শেষ হয়নি, আপাতত। সুতরাং ঠিক আছে, চলছে, মানে খারাপ নয়, আবারও বলছি খারাপ নয়। যদি কারোর থেকে থাকে সেটা আপনার ডিসিশন নেবেন, কিন্তু খারাপ নয়, কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে আছে যেহেতু একটু কম্পিটিশনটা পাচ্ছে তার জন্য। আর রেজাল্ট কিন্তু এখনো যে খারাপ, কোম্পানি রেভিনিউ ড্রপ করছে প্রচুর, এখনো কিন্তু হয়নি। যদি দেখেন কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ হেলদি আছে, সেলস গ্রোথ 3 বছরে সব হেলদি আছে, সবই, কিন্তু এক ইয়ারে 12%-এর মতো মাইনাস আছে। উপর থেকে দেখলে তাও কিছু নয়, এক একটা ভালো কোম্পানিও তাদের এমনি সময় 20%, 25%, 30% কারেক্ট করে, যেখানে বরুণ বেভারেজ হয়তো 52 উইক হাই থেকে হয়তো আপনার কত 20%-এর মতো হয়তো কারেক্ট করেছে। ঠিক আছে, এমন কিছু খারাপ নয় তাতে। এবার আপনারা কেউ হয়তো উপরে নিয়ে ফেলেছেন, বেশি করে নিয়ে ফেলেছেন, তাই জন্য এখন হা হুতাশ করছেন, সেটা আলাদা ব্যাপার। সেটা তো এন্ট্রিটা অন্যরকম হয়েছে, তাই জন্য অ্যানালিসিস করে হয়তো নেননি যে কখন আমি নেব, ওভার ভ্যালুয়েশন কিনা, এই ব্যাপারগুলো। কিন্তু তাছাড়া কোম্পানি হিসেবে এখনো খারাপ পারফর্ম অ্যাটলিস্ট করছে না, যা দেখছি। একটা যেটা কনসার্নিং, যেটা আমি এইখানে বলবো, সেটা হচ্ছে প্রোমোটার হোল্ডিং। প্রোমোটার হোল্ডিং যেখানে 2022-23 এসবে 63% এরকম জায়গায় ছিল, এখন সেটা কিন্তু 59-এ নেমে এসছে। মানে দেখুন, প্রোমোটাররা কিন্তু বিক্রি করছে, এখানে 62, তারপর 60, তারপর এখন 59 জুন কোয়ার্টারেও। এইটা একটু কিন্তু কনসার্নিং, তাই জন্য আমি লারসন অ্যান্ড টিব্রোর কিন্তু প্রোমোটার হোল্ডিংয়ে যাইনি, কারণ ওরা স্টেবল কোম্পানি, ঠিক আছে। ভিবিএলে যেটা আমার নজরে পড়েছে, তাই জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি। এবার আপনারা ডিসাইড করবেন কি করবেন। আর মানে এইটা কাদের কাছে গেছে, এইটা কমে যদি এফআইআইদের কাছে যেত তাহলে ঠিক আছে। এইটা কমে, হ্যাঁ একটু ডিআইআইদের কাছে গেছে, ডিআইআইরা দেখুন 4% ছিল, সেখান থেকে জুন 24-এ, আবার জুন 2025-এ সেটাকে বাড়িয়ে 10% করেছে। ডিআইআইরা কিন্তু তাদের অ্যালোকেশন বাড়াচ্ছে। আবার 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 আরেকটা দিকেও দেখবেন যে পাবলিক হোল্ডিংও বাড়ছে। এই নয় যে পাবলিকের হাত থেকে, পাবলিক হোল্ডিং যত কম থাকে সেটা ভালো, মানে পাবলিক হোল্ডিং যদি বাড়তে থাকে তাহলে মনে করা হয় খারাপ। তো কিন্তু পাবলিক হোল্ডিংও একটু হলেও বাড়ছে, যদিও কম বেড়েছে। ডিআইআইরা, এই যে প্রোমোটাররা সেল করেছে, সেটা ডিআইআইরা অনেকটা অ্যাবজর্ভ করেছে, কিন্তু আমি বলবো ডিআইআইদের অ্যাবজর্বের থেকেও এখানে দেখুন এফআইআইরা 25% ছিল 2024-এ, এফআইআইরা কিন্তু 21% হয়ে গেছে, এফআইআইরাও মাল অফলোড করেছে, তাহলে এফআইআইদেরটা ডিআইআইরা নিয়েছে, ঠিক আছে। আর যেটা মোটামুটি যদি দেখেন, তাহলে প্রোমোটারদের হাত থেকে কিন্তু ব্যাপারটা একটু পাবলিকের হাতে যাচ্ছে। তো আমার মেন চিন্তা ওসব এফআইআই ডিআইআই ছাড়ুন, যে প্রোমোটাররা এত সেল করছে কেন, প্রোমোটাররা মানে যেখানে 62-63% এমন কিছু আহামরিও ছিল না, ঠিক আছে ওইটাই রাখো, সেটা না করে আবার 59-এ নামছে এবং ক্রমাগত কেন কমাচ্ছে। তো এইটা একটু কনসার্নিংয়ের ব্যাপার, আমার মনে হলো আপনাদের জানানো উচিত, সেটা একটু নজরে আনলাম। এবার আসি লাস্ট স্টকে ক্ষেত্রে। যদি এই সিরিজটা ভালো লাগে, আপনাদের রেসপন্সের উপর নির্ভর করছে এই সিরিজটা আমি চালাবো কিনা। প্লিজ ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এই রেসপন্সটা বা এই সিরিজটা আপনাদের ভালো লাগছে কিনা, এবং আপনাদের মনোমতন একটা দুটো স্টকের নাম অবশ্যই লিখবেন, যে স্টকের নাম অনেক বেশি আসবে আমি সেই স্টকগুলো আস্তে আস্তে কভার করার চেষ্টা করব। চলুন পরের স্টক বা আজকের দিনের জন্য লাস্ট স্টক নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এশিয়ান পেইন্টস। এবং অনেক আপনাদেরও প্রশ্ন আসে এশিয়ান পেইন্টস কি, এশিয়ান পেইন্টসের কি হচ্ছে, এই হচ্ছে দুটো ব্যাপার। কম্পিটিশন এদের বাড়ছে, তাই জন্য এই অবস্থা, কিন্তু তেলের দাম যেখানে স্টেবল আছে, সেখানে আমার মনে হয় পার্সোনালি যে এদের বিজনেসের উপর এফেক্ট পড়বে না, বা এখনো পড়ছে না। কম্পিটিশন তো বাড়বেই, কম্পিটিশন বাড়ছে, এবার এরা জানে কম্পিটিশনটা কিভাবে ওই মোকাবিলা করা যায়, এরা শুধু দেশে নয় বিদেশেও কাজ করে, সুতরাং সেই অনুযায়ী করে নেবে, খারাপ নয়। এবার দাঁড়িয়ে আছে কেন, যেহেতু বুলরানে অনেকটা চলেছিল, আমি চার্টেও দেখাবো, এখন তাই জন্য 5 বছর ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে 4-5 বছর দাঁড়িয়ে আছে প্রায়, তেমন কিছু করেনি, কিন্তু খারাপ কোম্পানি নয়। আবার বলছি, যদি কাউর থেকে থাকে, হ্যাঁ অনেক হতাশা দেয়,
সেটা দিচ্ছে। আইটিসিও একবার এরকম করেছিল, মনে করে দেখুন, 4-5-6 বছর কিছু করেনি। যারা একটু স্টক মার্কেটে পুরনো একটু ভেবে দেখুন, রিলায়েন্সেরও এই 4-5 বছরের এরকম ফেজ চলেছিল, 5-6 বছর কিচ্ছু করেনি। যদি মনে থাকে একটু লিখবেন যারা একটু পুরনো আছেন। রিলায়েন্সও কিছু করেনি, তারপর একটা বুল রান দিয়েছিল রিলায়েন্স। তো এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন, এরকম ফেজ আসে, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। স্টক পি দেখুন এতক্ষণ দাঁড়িয়ে থেকেও 64, বুঝতে পারছেন হাই ভ্যালুয়েশনের স্টক থাকা, এগুলো এবং এগুলো হাই ভ্যালুয়েশনেই থাকে। তো সেগুলো একটু যখন ওই কম্পিটিশন হয়, এগুলো হয়, তখন একটু থমকে দাঁড়ায়। কিন্তু কিন্তু যদি চার্টটা দেখেন, এক বছরের ছেড়ে দিন, 3 বছরের আমি আসি, দেখুন এটা কনসোলিডেট করেছিল, কনসোলিডেট থেকে ভেঙে নিচে আবার কিন্তু একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। মানে এইটাকে যদি আপনি লো মনে করেন, তাহলে একটু হাইয়ার হাই, হাইয়ার লো করার প্রবণতা দেখাচ্ছে, ঠিক আছে। সুতরাং এই দিকে একটু নজর রাখবেন। এশিয়ান পেন্টস যদি একটু রেজাল্ট আসি, প্রফিট অ্যান্ড লস যদি দেখি, একটু লেটেস্ট দেখি, দেখুন ফ্ল্যাট 29, 34, 22 থেকে 23 একটু বেড়েছিল, কিন্তু তারপর আবার ফ্ল্যাট 34, তারপর 24-এ হলো 35, মানে কি পার্সেন্টেজ টার্মসে হয়তো 1%ও 1% গ্রোথ, 2% গ্রোথ, এটা কি হবে। তাই জন্যই স্টক প্রাইস তারপরে 25-এ আবার কমে গেল 33,000। তার মানে সেলস কমছে, যেহেতু কম্পিটিশন বাড়ছে বা মার্কেট শেয়ার লুজ করছে, তার জন্য এই ব্যাপারটা হচ্ছে। সুতরাং এইটা কয়েক কোয়ার্টার বা 1-2 বছর চলতে পারে, কোনো অসুবিধা নেই, এবং তার জন্যই দামটা এরকম দাঁড়িয়ে আছে। তবে কোম্পানি হিসেবে খারাপ নয়, কোম্পানির বিজনেস মডেলও ঠিক আছে। আজকের দিনেও যত গাড়িগুলো রং করা হয়, বাড়ি আমি ছেড়ে দিলাম, মানে রিটেল দিকে ছেড়ে দিলাম, যে ইন্ডাস্ট্রিয়াল পেন্ট যেগুলো আছে সেখানেও কিন্তু এশিয়ান পেন্টসের ধারে কাছে এখনো অনেকে কেউ নেই, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল পেন্টের কথা বলছি। তো সেক্ষেত্রে এই দিকে নজর রাখতে পারেন। অপারেটিং প্রফিট মার্জিন দেখছেন কমছে, যেহেতু কম্পিটিশন আসছে, কম মার্জিনে দিতে হচ্ছে। এইগুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে নিজেরাও ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিজেরাই করতে পারবেন নিজেদের স্টকে, ঠিক আছে। যেহেতু কম্পিটিশন আসছে, প্রফিট মার্জিন একটু কমছে, মানে কম হয়তো বিড করছে বা কম দামে জিনিস দিচ্ছে, কম্পিটিশন যেহেতু আছে। নেট প্রফিট যদি দেখেন ফ্ল্যাট 4,000, তারপর 5,500 হলো এইখানে, তাও একটু গ্রোথ হলে কিন্তু তারপরে 3,700-তে নেমে গেছে, যেখানে কিন্তু কম আছে। আগের 2023-24 এগুলোর থেকে কম আসছে, এবং বাজার জানেন আগে থেকে এই ব্যাপারটা ধরে নেয়, এবং সেই জন্যই ব্যাপারটা কনসিডার এরকম হচ্ছে। ভালো ডিভিডেন্ড পে করে, এটা নিয়ে তো বলার কিছু নেই। যদি দেখেন এই যে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখছেন -24% এখন চলছে। তো এই জন্যই খারাপটা চলছে, বা এই জন্যই স্টকটা দাঁড়িয়ে আছে। তবে কোম্পানি হিসাবে এখনো ভালো নয়, যদিও আমি মনে করব, মানে এখনো খারাপ নয়, সরি ভালো নয় বলছি, খারাপ নয়। তবে ওই একটু সেলসের দিকে আর একটু প্রফিট ফিগারের দিকে কিন্তু নজরটা আমাদের বানিয়ে রাখতে হবে, ঠিক আছে। এদের প্রোমোটার হোল্ডিং দেখার অতটা আমার এই নয়, কারণ এরা খুব স্টেবল, 52% একদম স্টেবল রেখেছে মোটামুটি। যদি পাবলিক শেয়ার হোল্ডিং দেখেন, তাহলে 19, 18, 19, তারপর থেকে কিন্তু 14% হয়েছে জুন কোয়ার্টারে। হ্যাঁ, একটু মাথায় রাখবেন, জুন কোয়ার্টারে কিন্তু পাবলিকদের হাত থেকে শেয়ার চলে গেছে। তার মানে বুঝতে পারছেন কে কে এগুলো নিয়েছে, ডিআইআইরা ভরে ভরে নিয়েছে। তার মানে স্মার্ট ইনভেস্টাররা আসছে, ডিআইআইদের হোল্ডিং 13-15% ছিল, যেটা এখন 20% হয়েছে। কাদের হাত থেকে নিয়েছে? পাবলিকদের হাত থেকে নিয়েছে। সুতরাং এটা কিন্তু ভালো একটা লক্ষণ মনে হচ্ছে। তো আর এফআইআইদের তো মোটামুটি ওই ঠিকই আছে, বা 15 থেকে একটু হয়তো কমেছে, ঠিক আছে। এফআইআই তো আমাদের মার্কেটে এমনিও বেচছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই প্রোমোটাররা স্টেবল রেখেছে। ভিভিএলে যেমন দেখেছিলাম প্রোমোটাররাও মাল বেচছে, এখানে কিন্তু তা নয়, এটা একটু মাথায় রাখতে হবে। যাই হোক, 3টে স্টকের অ্যানালিসিস করলাম। ভিডিওটা হয়তো একটু বড় হলো, আবারও বলছি যাদের একটু বড় নিয়ে সমস্যা আছে, তারা এই অ্যানালিসিস, এই স্টকের যে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, এটা দেখবেন না। তো অ্যানালিসিস করতে তো টাইম লাগবেই, সেই টাইমটা দিতে হবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা আমার কোর্সে জয়েন করতে চান, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে মানে স্টক অ্যান্ড এফএনও দুটো নিয়েই কোর্স আছে, এই দুটো ক্লিক করে নেবেন, তারপর করে নেবেন, যেটা 6,100 টাকায়। তার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি। গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নিলেই হবে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।